করছো? তাড়াতাড়ি চলো, স্কুলে যেতে আজকেও দেরি হয়ে গেলে কিন্তু অ্যাবসেন্ট মার্ক করে দেবে। বাবু, বাগানে এখন খেলতে হবে না, চল এখন চল। মা, কত রং বেরঙের ফুল এখানে। সোনিয়া, সোনিয়া, কি করছিস? ইউনিফর্মটা নোংরা হয়ে যেত না, টিচার বকতেন তো তোমাকে। চলো এখান থেকে। মা, আমার খেলতে খুব ভালো লাগে। হ্যাঁ বাবু, তুমি খেলবে তো, কিন্তু স্কুল থেকে ফিরে আসার পর, ঠিক আছে? চলো। সোনিয়া, কি করলি এটা তুই? শেষ ইউনিফর্মটা নোংরা করে দিলি তো তুই। হে ভগবান, এবার আমি কি করব? চল ওদিকে চল। একদম কথা শুনিস না তুই, ভীষণ বদমাইশ হয়ে গেছিস। আজকে না তোর টিচারকে আমি কমপ্লেন করেই ছাড়বো। একদম বদমাইশ হয়ে গেছিস তুই। চল চল, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি আর একদম নড়বি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর বাবা না তোকে একদম মাথায় চড়িয়ে রেখেছে, জানিস? তোর বাবাকে আমি তোর নামে কমপ্লেন করব, আর তোর খেলাধুলা আজ থেকে একদম বন্ধ। খুব জ্বলছে, খুব ব্যথা হচ্ছে। কি? স্যার, এতটা ভয়ঙ্কর দৃশ্য না আমি কখনো দেখেছি আর না শুনেছি। এই সমস্ত লাশ, কঙ্কাল, মানে দীর্ঘদিন ধরে নির্দোষ কিছু লোককে মেরে কুয়োতে ফেলা হয়েছে। কোনো স্বাভাবিক মানুষের কাজ নয় এটা। এই লোকটার মাথার গন্ডগোল আছে, সাইকো এ নিশ্চয়ই। অসুস্থও বটে এবং শেয়ানাও। তবেই তো এত বছর ধরে নির্দোষ লোকদের মেরে কুয়োতে ফেলছে, আর কেউই ওর অপরাধের ব্যাপারে কিছুই জানতে পারেনি। ওই মার মেয়ে দেখে নিয়েছিল নয়তো। একটা জিনিস বুঝতে পারছি না, কুয়োর জলে কি কিছু আছে যার জন্য ওই বাচ্চাটার পা পুড়ে গেছে? আর ঘাসও তো পুড়ে গেছে দেখছি। কিন্তু অভিজিৎ, এতগুলো মানুষকে আলাদা আলাদা জায়গায় মেরে এখানে এনে ফেলে দেওয়া খুব সহজ কাজ নয় এটা। কোথাও তো মারতো নিশ্চয়ই, কোনো না কোনো জায়গা তো হবেই যেখানে খুনগুলো করতো। এই এলাকাটায় বেশিরভাগই ইন্সপেকশন বাংলো আছে, যেগুলো বেশিরভাগ সময় খালি থাকে অথবা কেউ থাকেই না সেখানে। সেটা তো ওর জন্য আরো ভালো। একটা কাজ করা যাক, প্রত্যেকটা বাংলো চেক করি আমরা। কোনো কেয়ারটেকার, ওয়াচম্যান, কেউ তো কিছু দেখে থাকবেই। চৌকিদার কাউকে তো দেখতে পাচ্ছি না। ঘরে কি কেউ আছে নাকি নেই? ঘরে নিশ্চয়ই কেউ আছে, দরজাটা ভেতর থেকে বন্ধ। ভেতরে কাউকে দেখাও যাচ্ছে না। এমন তো নয় যে চৌকিদার মদ খেয়ে পড়ে আছে। এমনও তো হতে পারে যে জেনে বুঝেই ও দরজাটা খুলছে না। হতে পারে। এত রক্ত! স্যার, অনেকগুলো ছুরিও আছে। এখানে ঘরের মধ্যে এত পরিমাণে রক্ত আর ওখানে কুয়োতে এতগুলো লাশ, কোনো না কোনো কানেকশন আছে এদের মধ্যে। একদমই দয়া, কানেকশন আছে। মনে হচ্ছে খুন এখানে হয়, লাশগুলোকে কুয়োতে ফেলা হয়। এই সমস্ত ছুরিগুলোকে তুলে নাও খুব সাবধানে। এখানে ফিঙ্গারপ্রিন্টস আছে। দয়া,
স্যার একে তো কেউ ছুরি মেরেছে। কিন্তু এই মেয়েটিকে হাত উপরে। বলো রজত, কেন তুমি ওই মেয়েটিকে খুন করেছো? আমি কোনো মেয়েকে খুন করেছি? হ্যাঁ রজত, তুমি একটি মেয়ের খুন করেছ, ছুরি মেরেছ ওকে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। দেখো রজত, লুকিয়ে কোনো সুবিধা করতে পারবে না, ওটাই ভালো হবে, সহযোগিতা করো। স্যার আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না। আর কোন মেয়ের কথা বলছেন আপনারা? হয়তো এই ছবিটা দেখলে তোমার কিছু মনে পড়ে যেতে পারে। হ্যাঁ, আমরা এই মেয়েটার কথা বলছি, এই মেয়েটার। চেনো তুমি একে? হ্যাঁ, কি হয়েছে আপনার? রজত বাবু, উঠো না রজত বাবু। দেখেছো কি একে বা কথা বলেছো? বলো রজত। না স্যার। চিনতে না যখন, তাহলে খুন কেন করলে ওকে? খুন? স্যার আপনারা বারবার খুনের কথা কেন বলছেন? রজত, যে বাংলোতে এই মেয়েটার লাশ আমরা পেয়েছি, সেই বাংলোতে আমরা তোমাকেও পেয়েছি, আর সেটাও রক্তাক্ত অবস্থায়। আর সালু খেয়ে বলেছে ওই রক্ত ওই মেয়েটির ছিল। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে এই মেয়েটাকে খুন করা হয়েছিল, সেই ছুরিতে তোমার আঙুলের ছাপ পাওয়া গেছে। স্যার তোমার আঙুলের। কিন্তু স্যার আমি কোনো খুন করিনি, মারিনি আমি মেয়েটাকে। যদি তুমি এই মেয়েটিকে না মেরে থাকো, তাহলে ওর রক্ত তোমার শরীরে লাগলো কি করে? তোমার আঙ্গুলের ছাপ ওই ছুরিতে কিভাবে আসলো? কি করতে গিয়েছিলে তুমি ওই বাড়িতে, যেখানে ছুরি ছাড়াও অনেক রক্ত পেয়েছি আমরা? কি করতে গিয়েছিলে? আর ওই বাড়ির পাশের কুয়োতে এতগুলো লাশ কিভাবে আসলো? বলো, কেন গিয়েছিলে ওই বাড়িতে? কি করতে গিয়েছিলে? আর এই মেয়েটি ওখানে ওই বাড়িতে কিভাবে পৌঁছলো? বলো বলো, চুপ করে কেন? তুমি কি ভাবছো চুপ করে থাকলে তুমি নির্দোষ প্রমাণিত হবে? মনে হচ্ছে তুমি সিআইডির নিয়ম কানুন ভুলে গেছো রজত। লজ্জা হয় আমার যে তুমি আমাদের সিআইডির একজন অংশীদার।
হ্যাঁ শালুকে কে কি বললে তুমি? আচ্ছা হ্যাঁ বুঝেছি আমি। ঠিক আছে দা স্যার তুমি রজতকে শালুকের কাছে নিয়ে যাও। কি ব্যাপার স্যার? শালুকে একবার ওর ব্লাডটা টেস্ট করতে চাইছে। শালুকে কুয়োতে যে লাশগুলো পাওয়া গেছে সে ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ বস, এই লাশটা আর ওই কুয়োর জলটা আমি টেস্ট করে দেখেছি। ওই জলটা তো খাওয়ার উপযুক্ত নয়। ওই জলের মধ্যে অনেক বেশি মাত্রায় সালফাট্রেট পাওয়া গেছে। সালফাট্রেট? এ তো খুব পাওয়ারফুল কেমিক্যাল। হ্যাঁ, আর এই কেমিক্যালটার কোনো রং হয় না আর জলে খুব সহজে মিশে যায়। আর এই সালফাট্রেট দিয়ে খুব মারাত্মক ধরনের কেমিক্যাল বানানো সম্ভব, ফার্টিলাইজারও বানানো যায়। যদি এটা কোথাও বেশি মাত্রায় মিশে যায় তাহলে তা মানুষের চামড়া, তার হাড়, তার মাংস, এমনকি মেটাল আর পাথরকেও নিমেষে গলিয়ে দিতে পারে। হ্যাঁ শালুকে, সেই জন্যই তাড়াতাড়ি লাশগুলো গলে গেছে আর কোনো দুর্গন্ধ বেরোয়নি। একদম ঠিক বস। আচ্ছা শালুকে, এদের মুখগুলো বানাতে পারবে? না, লাশগুলোর অবস্থা এতই খারাপ যে কিছুই করা সম্ভব নয়। হাড়গুলোও বিচ্ছিরিভাবে গলে গেছে। আচ্ছা মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা তো বলতে পারবে? হ্যাঁ, সেটা বলতে পারবো, কিন্তু এতে একটু সময় লাগবে। চলো ঠিক আছে, ততক্ষণে আশেপাশের পুলিশ স্টেশনে খোঁজ নিয়ে দেখি এদের নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা। স্যার, হ্যাঁ এই মেয়েটার খবর পাওয়া গেছে স্যার। ডেল্টা হসপিটালে কাজ করতো। ডেল্টা হসপিটালে? ঠিক আছে নিখিল, রজতের টেস্টগুলো কমপ্লিট হয়ে গেলে বিউরোতে নিয়ে এসো। আর যতক্ষণ না আমরা আসছি ওর ওপর কড়া নজর রেখো। হ্যাঁ স্যার। চলো দা। আরে স্যার, কি করছেন আপনি? ছাড়ুন ওনাকে। কেউ আমার সামনে আসবে না, তাহলে আমি ডক্টর সারিকাকে মেরে দেবো এখনই, এখানে। আরে এটা কি বোকামো হচ্ছে? ছাড়ো। নিখিল, কোনো বোকামি করো না, না হলে। স্যার প্লিজ স্যার। রজত, কি করছোটা? প্লিজ স্যার, এই মুহূর্তে আমি যা কিছু করতে পারি, আমাকে জোর করবেন না। দেখো রজত, বোঝার চেষ্টা এই করো। মুহূর্তে আমি যা খুশি করতে পারি স্যার। নিখিল, গান নিচে, গান নিচে রাখো, গান টেবিলে রাখো, ওদিকে রাখো। আপনার মোবাইল, মোবাইল। নিখিল, তোমার মোবাইল আর গাড়ির চাবিটা। স্যার, এটা ঠিক করছেন না। এবার দুজনেই পেছনে। রজত, তুমি পেছনে যান। ছেড়ে দাও ওকে। কি করছো কি তুমি? নিখিল, ল্যান্ডলাইনের তার কাটো। নিখিল, ল্যান্ডলাইনের তারটা কাটো। তুমি কি চাও কি রজত? স্যার, তুমি একজন সিআইডি অফিসার রজত, নিজের জীবনটা নষ্ট করো না। আমি ভালো করেই জানি যে আমি কি করছি। এই মুহূর্তে আমার নিজেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। কেউ পিছু নেবে না, কেউ নড়বেন না। স্যার, আই মিন ইট। একে চেনেন আপনি? হ্যাঁ স্যার, ও তো সাশা, আমাদের হসপিটালে তো নার্স। কিন্তু স্যার
ওর কি হয়েছে? একে খুন করা হয়েছে। ও মাই গড! কিন্তু কিন্তু কখন? কাল সন্ধ্যাবেলায় তো ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। এক মিনিট, কালকে ওর সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে ওর কথাবার্তায় তোমার অন্যরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ স্যার, কাল সন্ধ্যাবেলায় ওকে দেখে খুব নার্ভাস মনে হচ্ছিল। কেন, তুমি ওকে জিজ্ঞেস করোনি? জিজ্ঞেস করেছিলাম স্যার, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি স্যার। তারপর কিছুক্ষণ পরে ওই ডক্টর রাঘবের সঙ্গেও কথা বলছিল। ডক্টর রাঘব? কোথায় আছেন উনি? একবার ডাকো তো। রজত, পড়ছোটা কি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে ডক্টর সারিকা, আর আমি জানি আমি কি করছি। ভুল করছো, তারপরও কি করব, পরিস্থিতি এরকম। পাগল হয়ে গেছো তুমি, পাগল। এসিপি স্যার যদি জানতে পারেন না, কি অবস্থা করবে দেখো তোমার। আরে যখন উনি জানতে পারবেন ওনাকেও দেখে নেব আমি। এখন শুধু তোমার সাহায্য চাই। সাহায্য? তোমাকে সাহায্য? মরে যাব, কিন্তু একজন ক্রিমিনালকে কখনো সাহায্য করব না। ক্রিমিনাল? আমি জানতাম তুমি এটাই বলবে। আমি এটাও জানি যে আইনের চোখে এখন আমি অপরাধী। কিন্তু একবার ভাবো সারিকা, একজন সিআইডি অফিসার হয়ে আমি এরকম কেন করব? আর যদি এরকম করেও থাকে তাহলে কেন ধরা পড়বো? আরে নিজেকে বাঁচানোর অনেক উপায় আছে। সাফাইটা তুমি বেশ ভালোই গাইতে পারো। হ্যাঁ, দেখো তুমি কি করতে পারো আর কি করেছো সেটা আমি নিজের চোখে দেখে এসেছি। যদি তুমি নির্দোষ হতে না, তাহলে আমাকে এইভাবে কিডন্যাপ করতে না। আমি জানি যে কিডন্যাপিংও একটা অপরাধ, তার জন্য আই এম সরি। দেখো রজত, এইসব ড্রামা বন্ধ করো আর চুপচাপ নিজেকে সিআইডির হাতে তুলে দাও। ঠিক আছে, যদি তুমি আমার কথাকে বিশ্বাস না করো তো এই রইল মোবাইল আর এই রইল গান। ডক্টর রাঘব, আপনার হসপিটালের নার্স শাশা কাল খুব টেনশনে ছিল। ও আপনার সঙ্গে কিছু কথা বলেছিল, তাই না? হ্যাঁ স্যার। কি কি কথা হয়েছিল একটু বলুন তো। একজন রোগীর ছেলে ওকে বকাঝকা করেছিল স্যার, তাই টেনশন করছিল। আমি ওকে একটু বোঝাচ্ছিলাম ব্যাস। কে সে রোগী? মিস্টার বিনয়, ওনার ছেলেই বকাঝকা করেছিল। হয়তো আপনারা ওকে চিনবেনও। উনিও সিআইডিতে কাজ করেন, সিআইডি ইন্সপেক্টর মিস্টার রজত ওনার নাম। কি, সিআইডি ইন্সপেক্টর রজত? কিন্তু রজত তো আমাদের বললো না যে ওর বাবা হসপিটালে ভর্তি আছে। শুধু তাই নয় দয়া, রজত আমাদেরকে এই মিথ্যেটাও বলেছে। ও বলেছে যে ওই নার্স শাশার সঙ্গে ওর দেখাই হয়নি। কেন? আচ্ছা, ওর বাবা এখনো হসপিটালে অ্যাডমিট আছেন? আগে হ্যাঁ স্যার। হ্যাঁ নিখিল, কি রজত সারিকাকে কিডন্যাপ করেছে? কিন্তু আচ্ছা ঠিক আছে, শ্রেয়া স্যার, সচিনকে ফোন করো আর ওকে বলো ও যেন রজতকে ট্রেস করে। কোথায় গেল? জানি না স্যার, এই বেডেই তো ছিলেন। এই বেডেই ছিল তো, তাহলে গেল কোথায়? ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথ দেওয়ার জন্য তৈরি আছি। থ্যাংক ইউ সারিকা। কিন্তু প্রথমে তোমাকে সব কিছু সত্যি করে বলতে হবে আমাকে, যে ওদের বাঁচানোর জন্য তুমি এত বড় রিস্ক কেন নিচ্ছ। ইনি কে? আই এম সরি বাবা, আই এম রিয়েলি ভেরি সরি। নিজের কাজেই শুধু ব্যস্ত ছিলাম, তোমাকে সময়ই দিতে পারিনি। কি করব, ডিউটিটাই তো এমন।
জল। 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 আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা। দেখুন ওনার অবস্থা খুব খারাপ, একটু সাবধানে রাখবেন ওনাকে। এক্সকিউজ মি, আপনি এখানে কাজ করতে আসেন না গল্প করতে? পেশেন্ট জল চাইছে আর আপনি এখানে জগ হাতে দাঁড়িয়ে গল্প করছেন? খুন। খুন চার্চের কাছে বাংলোতে। প্রমাণ লোপাট করে দাও। প্রমাণ লোপাট করে দাও। চাবি ফুলের টবের নিচে আছে। আশিস বাংলো। সাহায্য করো বাবা, সাহায্য করো বাবা। খুন। খুন। সাহায্য করো বাবা, প্রমাণ লোপাট করে দাও। চার্চের কাছে আশিস বাংলো। বাবা কিছু ভুল করে ফেলেনি তো? না না, বাবা এরকম কেন করবে? নিশ্চয়ই এটা বাবার একটা ভ্রম। নিশ্চয়ই ওষুধের অ্যাকশনে এসব হচ্ছে। কিন্তু যদি এটা ভ্রম না হয় তো একজন সিআইডি অফিসার হিসেবে আমার এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। একবার ওই বাংলোয় গিয়ে দেখি, হতে পারে এটা ভ্রম নয়, বাস্তব। চাবি ফুলের টবের নিচে আছে। বাবা যা বলেছে সবটাই সত্যি। এটা ওনার ভ্রম নয়। এত রক্ত পড়ে আছে। এই হাতিয়ার কি হয়েছিল এখানে? কোথাও কি কোনো লাশ আছে? বাবা এরকম করতেই পারে না। এরকম কেন করবে? কারোর খুন কেন করবে?
এবার বুঝতে পারছো তো আমি কেন এরকম করলাম? কিন্তু এসবের পেছনে রজত আর ওর বাবার কি রোল থাকতে পারে স্যার? তাহলে কি রজত বা ওর বাবার কোনো বড় বিপদের ঝুঁকি ছিল যার জন্য ওরা এত বড় পদক্ষেপ নিয়েছে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। তা না হলে একজন সিআইডি অফিসার এরকম ঝুঁকি শুধু শুধু কেন নিতে যাবে? সবার সামনে সারিকাকে কিডন্যাপ করলো। স্যার, ও যদি সারিকাকে কিডন্যাপ করতে পারে তো ওকে মারতেও পারে স্যার। না অভিজিৎ, আমার তা মনে হয় না। একটা অপরাধ ঢাকতে ও এমন কোনো অপরাধ করবে না যাতে সারিকার ক্ষতি হয়। ঠিক বলেছেন আপনি স্যার। রজত, স্যার, আমি নিজেকে সারেন্ডার করতে এসেছি। এই নিখিলের গান আর এই মোবাইল। নিখিল, আমার অপরাধের জন্য আমি নিজেকে আইনের হাতে সঁপে দিচ্ছি। কোন অপরাধ? বাংলোয় পড়ে থাকা রক্ত, কুয়ো থেকে পাওয়া লাশ, সব কঙ্কাল, নার্স শাসার মার্ডার। সারিকা কোথায়? ওকে আমি আমার সঙ্গে আনিনি। ও কোথায়? ডক্টর সারিকা সুরক্ষিত। যতক্ষণ ও তোমার সঙ্গে আছে সুরক্ষিত নয়। ও কোথায়? আমি ওকে মাঝ রাস্তাতেই নামিয়ে দিয়েছিলাম। সেটা তো আমরা জানতেই পারবো। তোমার বাবা কোথায় আছেন? স্যার, সেটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? আপনি আমাকে অন্য কিছু জিজ্ঞেস করুন, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো প্রশ্নেরই উত্তর আমি দিতে পারবো না। তোমাকে উত্তর দিতেই হবে, বুঝেছ? তাহলে বলো, তোমার বাবা কোথায়? ওই বাংলোর সঙ্গে ওই নার্স শাসার সঙ্গে কিসের কানেকশন আছে? কিসের কানেকশন ছিল? আর সেগুলো কি ডেল্টা হসপিটালের সঙ্গে যুক্ত? উত্তর দাও রজত। আই এম সরি স্যার, আমি আমার বাবার সম্পর্কে কিছুই বলতে পারবো না। আপনি আমাকে অ্যারেস্ট করুন, আপনার অপরাধে আপনার সামনেই আছে। বস, একটা খুব ইম্পর্টেন্ট কথা জানতে পেরেছি, বলাটা জরুরি ছিল, তাই চলে এসেছি। কি জানতে পেরেছেন ডক্টর সালুখে? দয়া, মেজের ওপর ওই যে রক্তটা পড়েছিল ওতে গ্লাইসেরল ছিল। স্যার, সেটা আবার কি? এমনিতে তো গ্লাইসেরলের ব্যবহার অনেক জায়গায় হয়ে থাকে, কিন্তু বিশেষ করে এই কেমিক্যালের ব্যবহার ব্লাড ব্যাংকে রক্তকে প্রিজার্ভ করার কাজে ব্যবহৃত হয়। তার মানে ওই রক্ত কোনো ব্লাড ব্যাংক থেকে আনা হয়েছিল? হ্যাঁ, কেউ জেনে শুনে ব্লাড ব্যাংক থেকে ওই রক্তটা নিয়েছে আর ওই মেঝেতে আর হাতিয়ারগুলো লাগিয়ে দিয়েছে। তার মানে হলো এটা যা ষড়যন্ত্র, ও নিশ্চয়ই কোনো ব্লাড ব্যাংক বা হসপিটালে যুক্ত আছে। ব্লাড প্রিজার্ভেশনের প্রসেস খুবই ব্যয় সাপেক্ষ হয়। ছোটখাটো হাসপাতাল বা ছোটখাটো ব্লাড ব্যাংক এগুলো করতে পারে না। আর একটা জরুরি কথা, রজতের বাবা ডেল্টা হসপিটালে ছিলেন, আর ডেল্টা হসপিটালে রক্তকে প্রিজার্ভ করবার জন্য এই কেমিক্যালটা ব্যবহার করা হয়। ডেল্টা হসপিটাল। ডক্টর অনুপ, ডক্টর অনুপ, ডক্টর অনুপ, এই সমস্ত রিকুইজিশন ডক্টর অনুপের নামেই দেখছি। দয়া, এই ডক্টর অনুপের এতগুলো রক্তের বোতল কিসের প্রয়োজন ছিল? আর স্যার, গত দুদিনে উনি এতগুলো বোতল নিয়েছেন। স্যার, হয়তো ডক্টর অনুপই এই সমস্ত অপরাধগুলোর মাস্টার মাইন্ড। হতে পারে দয়া, হতে পারে। এই ডক্টর অনুপকে কোথায় পাওয়া যাবে? স্যার, উনি তো একটু আগেই চলে গেলেন। চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা তো জানি না স্যার, কিন্তু একটা জরুরি কল ছিল। উনি কিছুক্ষণ ফোনে কথা বললেন আর তারপর চলে গেলেন। কে কল করেছিল? কোনো কেমিস্ট শপ থেকে ফোন ছিল। কোন কেমিস্ট শপ? সেটা তো জানি না স্যার, কিন্তু আপনারা ওনার নাম্বার পেয়ে যাবেন। স্যার, একটা কথা বুঝতে পারছি না, রজত স্যার কেন এরকম করছেন?
কেন সত্যিটা লুকোচ্ছেন? সবকিছু ঠিক হয়ে যাবে নিখিল। ব্যাস আমরা শুধু যদি এটুকু জানতে পারি যে ওই হাসপাতালে কি হচ্ছে। স্যার, উনি নিজের বাবার ব্যাপারে কিছু বলছেন না কেন? খুন খুন চার্চের কাছে প্রমাণ লোপাট করে দাও, সাহায্য করো বাবা। কেউ জেনে শুনে ব্লাড ব্যাংক থেকে ওই রক্তটা নিয়েছে আর ওই মেঝেতে আর হাতিয়ার গোলে লাগিয়ে দিয়েছে। আর একটা জরুরি কথা, রজতের বাবা ডেল্টা হসপিটালে ছিলেন, আর ডেল্টা হসপিটালে রক্তকে প্রিজার্ভ করবার জন্য এই কেমিক্যালটা ব্যবহার করা হয়। জানিস কি আজকে হসপিটালে কি হয়েছে? কি হয়েছে স্যার? একজন ভদ্রলোক তার বউয়ের নামে কমপ্লেন করছিল এসিপি স্যারের কাছে। বলতে শুরু করে দিল যে তার স্ত্রী তাকে মারে, তাকে দিয়ে কাজ করায়। এখন এই সব সলভ করাও কি সিআইডির কাজ? লোকজনও অদ্ভুত অদ্ভুত সব কমপ্লেন নিয়ে আসে আমাদের কাছে। বলে যে কারুর নাকি কুকুর হারিয়ে গেছে, কারুর পার্স হারিয়ে গেছে, কারুর স্ত্রী তাকে মারধর করে, দুধওয়ালা দুধে জল মেশায়। এখন এই সমস্ত কমপ্লেন সিআইডি সলভ করতে বসবে নাকি? কমপ্লেন্ট এরকম নয় তো যে বাবা কারো কমপ্লেন করছিল আমার কাছে আর আমি ভাবছিলাম উনিই করেছেন এসব। হ্যাঁ, এরকম হতেই পারে, হয়তো এরকমই হয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? ওখানেই দাঁড়ান, নয়তো 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 কি তোমরা গুলি চালাবে? প্রয়োজন পড়লে নিশ্চয়ই। স্যার প্লিজ। দেখো, আমার একটা দরকারি কাজ আছে, আমাকে এখন যেতে দাও। এসিপি স্যার বলেছেন আপনি ব্যুরো থেকে বাইরে যেতে পারবেন না। নিখিল, এটা ইম্পর্টেন্ট, বিশ্বাস করো এটাই কোনো চাল নেই। আর যদি এটা আপনার চাল হয়ে থাকে তো? ফ্রেডি, যদি আমি পালাতেই চাইতাম তাহলে স্যারেন্ডার করব কেন? প্লিজ আমার এই কথাটা শোনো, এই মুহূর্তে আমার এখান থেকে যাওয়াটা খুব জরুরি। প্লিজ। কোথায় যেতে চান আপনি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। হ্যালো, এলসি কেমিস্ট। হ্যাঁ বলুন। দেখুন, আমি সিআইডি থেকে বলছি। আমার একজন পেশেন্টের প্রেসক্রিপশনের ব্যাপারে কিছু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন পেশেন্টের ব্যাপারে স্যার? পেশেন্টের নামটা তো জানি না। তাহলে আমি কি করে ইনফরমেশন দেবো স্যার? দেখুন, কিছুক্ষণ আগে আপনি ডেল্টা হসপিটালে ডক্টর অনুপকে ফোন করেছিলেন, তাই না? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি উনি আমাকে ফোন করেছিলেন এই ইনফরমেশনটা দেওয়ার জন্য যে মিস্টার বিনয় নামের পেশেন্টের প্রেসক্রিপশন যদি কেউ নিয়ে আসে তাহলে আমি যাতে তাকে ইনফর্ম করি। বিনয়? এ তো রজতের বাবার নাম। কেন? স্যার, উনি বলছিলেন যে মিস্টার বিনয় পেশেন্ট যিনি, উনি একজন ফ্রড। মিস্টার বিনয় একজন ফ্রড? আচ্ছা, মিস্টার বিনয়ের ওষুধের জন্য কেউ এসেছিল কি ওখানে? হ্যাঁ স্যার, একজন মেয়ে এসেছিল স্যার। এই মেয়েটাকে দেখতে কেমন? মানে আমি বলতে চাইছি ওর মুখটা কেমন? স্যার, মেয়েটা বেশ লম্বা ছিল, কোঁকড়ানো চুল ছিল, এর থেকে আর বেশি কিছু জানি না। ও আচ্ছা, মেয়েটার অ্যাড্রেস কি বলেছো তুমি ডক্টর অনুপকে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওনাকে ইনফর্ম করে দিয়েছি। কি অ্যাড্রেস ছিল ওর? তুমি? এড্রিক এখানে কেন? হ্যাঁ,
স্যার আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন। আমি যা করেছি ভুল করেছি। আমি নিজের বাবাকে বাঁচানোর জন্য হসপিটাল থেকে নিয়ে গেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে উনি এসব করেছেন, কিন্তু উনি নির্দোষ স্যার। কিন্তু তুমি নির্দোষ নও, নির্দোষ নও তুমি। শাসার খুনের ব্যাপারে এখনো তুমি নির্দোষ প্রমাণিত হওনি। ওই ছুরির ওপর তোমার আঙ্গুলের ছাপ আছে। তোমার বাবা এই মুহূর্তে ঠিক কোথায় রজত? কেন স্যার? রজত, আমরা জানতে পেরেছি ডক্টর অনুপ কোনো এক কোঁকড়ানো চুলের মহিলার খোঁজ পেয়েছে যার কাছে তোমার বাবার ওষুধের প্রেসক্রিপশনটা রয়েছে, আর যে মেডিকেল স্টোরেও গিয়েছিল ওষুধগুলো কেনার জন্য। কি কি হলো? তুমি এরকম কাউকে চেনো কি? হ্যাঁ স্যার, ওই কোঁকড়ানো চুলের মেয়েটি ডক্টর সারিকা। এই দাঁড়া, একদম নড়বি না। বন্দুক দিয়ে দে, বন্দুকটা দে। গুড। কে তুমি? চুপচাপ এটা বল যে রজতের বাবা কোথায় আছে। প্রথমে বলো তুমি কে? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। বল, রজতের বাবা কোথায় আছে? বলবো না। দেখ, মাথা খারাপ করিস না কিন্তু, তাড়াতাড়ি বল। বললাম না বলবো না। তাহলে এরম ভাবে বলবি না, না তোকে তো আমি কি বলবি না, না তোকে এখানেই গুলি মেরে দেবো। মার। বলবি না? না। তুই বলবি না তো? বললাম না। হ্যাঁ বল। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি খুনি স্যার, আমি সব খুনগুলো করেছি। একজন ডাক্তার হয়ে তুমি শয়তানের কাজ করেছো। কেন কেন খুন করেছো? টাকার লোভে পড়েছিলাম স্যার। আমি একটা অর্গানের র্যাকেট চালাতাম স্যার। পেশেন্টদের অর্গান বার করতাম আর ওগুলো বেচতাম, যেটার জন্য অনেকগুলো টাকা পেতাম স্যার। আর প্রমাণগুলোকে লোপাট করতে গিয়ে তুই লাশগুলোকে ওই কুয়োতে নিয়ে গিয়ে ফেলতিস, যেটার ভেতরে তুই আগে থেকেই সালফেট্রেট মিশিয়ে রেখেছিলিস। হ্যাঁ স্যার। রজতকে কেন ফাঁসালি তুই? কারণ রজতের বাবা আমার আর শাসার কথা সব শুনে ফেলেছিল স্যার।
আর ওই কথাগুলো উনি রজতকে বলে দিয়েছিলেন। আর আমি জানতাম যে রজত একজন সিআইডি অফিসার, আর ও বাংলোতে অবশ্যই যাবে। আর আর আমি আর শাসা ধরা পড়ে যাব। এই জন্য ওই দিন রজত বাবু, রজত বাবু, রজত বাবু উঠুন, রজত বাবু, রজত বাবু উঠুন, কি হয়েছে আপনার? উঠুন না রজত বাবু। রজত বাবু, ডক্টর! অনু, এটা কি করেছো তুমি? ছুরি না, অনুপ, অনুপ, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে মেরো না, তুমি আমার ছেড়ে দাও। কিন্তু ওকে কেন মারলে তুমি? কারণ চাষা আমাকে খুব ভালোবাসতো, আর অর্গানের র্যাকেট চালানোর জন্য ও আমাকে সাহায্য করতো। ও আমার সাথে ছিল, কিন্তু জানি না হঠাৎ করে ওর এমন কি হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো স্যার। এই জন্য আমি এক ঢিলে দুটো পাখি মেরে দিলাম স্যার। এই জন্য শাসাকেও মেরে দিলাম, আর ওর খুনের দোষটাও রজতের উপর দিয়ে দিলাম স্যার। তুমি কি মনে করেছো যে সিআইডি অফিসারকে ফাঁসিয়ে তুমি বেঁচে যাবে? কিন্তু তুমি এটা ভাবোনি যে সিআইডি অফিসারদের ফাঁসিয়ে তুমি নিজের জন্য ফাঁসিতে ঝোলার উপক্রম করেছো। কত নিরীহ লোকের প্রাণ নিয়েছো। কি জন্য? অর্থ উপার্জনের জন্য। ভুল পথে গিয়ে এখন তো তোমায় ওপরওয়ালাও ফাঁসি থেকে বাঁচাতে পারবে না। নিয়ে যাও একে ফেডরিক। আই এম সরি স্যার। আমি রজত, একটা কথা সব সময় মনে রাখবে, একজন সিআইডি অফিসারের কাছে সম্পর্কের চেয়ে কর্তব্য বড়। কাজে লেগে পড়ো।